হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ চলছে। হামলাকারী 2 সহযোগী ভারতে গ্রেফতার জানালো ডিএমপি। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে অভিযোগ ফখরুলের। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। জামায়াত এনসিপি সহ 12 দলের বৈঠক চলছে। আসন সমঝোতায় প্রার্থী ঘোষণা। এনসিপি থেকে এবার তাসনুবার পদত্যাগ। জানুয়ারিতে বই পাবে 100% শিক্ষার্থী, জানালেন উপদেষ্টা। 16 বছর পর ফিরল 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। আজ ফ্লোরিডায় ট্রাম্প জেলেনস্কির বৈঠক। কিয়েভের রুশ হামলায় নিহত 2। পুতিন শান্তি চান না, অভিযোগ জেলেনস্কির। এবং কাল থেকে আবারও মাঠে গড়াবে বিপিএল এর সিলেট পর্ব। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিজা জামান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানী সহ দেশের সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। রবিবার দুপুর 12টার দিকে শাহবাগের জুলাই 36 স্তম্ভের সামনে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা। হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে অন্যান্য বিভাগীয় শহরেও এই কর্মসূচি চলছে। গত 12 ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনকিলাব মঞ্চের বিভাগীয় অবরোধ কর্মসূচি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর শাহবাগে, সেখানে আছেন বদরুল আলম শাওন। শাওন, শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচির কি চিত্র দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে গতকালই কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকে 8টি বিভাগীয় শহরে হাদি হত্যার বিচারের দাবিতে সকাল 10টা-11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। তাই প্রেক্ষিতে আমরা দেখছি যে শাহবাগে কিন্তু এখনও তারা অবস্থান নেননি। কিছুক্ষণের মধ্যেই তারা শাহবাগে অবস্থান নেবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এমনটি জানানো হয়েছে। এর আগে শাহবাগে আমরা দেখেছি বেলা 12টার দিকে কিছু জনতা এখানে জুলাই 36 যে স্তম্ভ আছে, সেই জুলাই 36 স্তম্ভর এখানে জড়ো হয়ে তারা হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান নেয় এবং কিছুক্ষণ আগে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং এখানে ইনকিলাব মঞ্চের এই অবস্থান কর্মসূচির শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এমনটি জানানো হয়। এর আগে আপনি জানেন গতকাল রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হয়েছিল যে হাদি হত্যার বিচারের যতক্ষণ পর্যন্ত যারা জড়িত ততক্ষণ পর্যন্ত তারা তাদেরকে গ্রেপ্তার করতে না পারবে, এই ঘটনায় যারা জড়িত ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। ইতিমধ্যে আজকে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে এই হাদি হত্যার যে মামলা, সেই মামলার কি অগ্রগতির বিষয়ে কিন্তু আজকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত কর্মসূচি ইনকিলাব মঞ্চের শাহবাগে শুরু হয়নি। শুরু হলে পরবর্তী খবর আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আমাদের চট্টগ্রামে আরেক সহকর্মীর জয় রয়েছেন, সেখানে আমরা জানবো এর পরবর্তী খবর। ধন্যবাদ শাওন আপনাকে। আপনি যেমনটা শাহবাগের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামেও কিন্তু আমরা দেখছি শাহ আমানত সেতুর সামনে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা জড়ো হয়েছেন। এখনো পর্যন্ত সড়ক অবরোধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তবে একটু পরে তারা যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে এখানে তারা সড়ক অবরোধ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা একটু পরে তাদের কর্মসূচি তারা শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন সড়কে কিন্তু যানবাহন চলাচল এখনো করছে, তবে যখন
যখন তারা অবরোধ শুরু করবে তখন কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন। আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি দাবি নিয়ে আপনারা এই কর্মসূচি হাতে নিলেন একটু যদি বলেন। যে আপনারা তো জানেন আমাদের ইনকালাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরীফ হাদি হত্যার আমরা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা পাই নাই, যে একটা বিচার ব্যবস্থা নিয়ে। যে গতকালকে অবশ্যই শাহবাগে আপনার একজন উপদেষ্টা আসছিলেন পুলিশ কমিশনার সহ, কিন্তু তারা যে কথাগুলো বলেছেন তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের ইনকালাব মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আজকে আমাদের দাবি অনুযায়ী 3 দফা যে দাবি, সে দাবি অনুযায়ী যদি আমরা আমাদের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাই বিচার ব্যবস্থার, হাদি হত্যার বিচার নিয়ে, সেক্ষেত্রে আমরা আমাদের আজকে কর্মসূচি রেখেছি এবং আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে রাজশাহীতে মতুজার কাছে। জয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন গেটে আন্দোলন করার কথা রয়েছে আন্দোলনকারীদের। তারা তেমনটি জানিয়েছেন যে দুপুর 2টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট সেখানে তারা সড়ক অবরোধ করবেন এবং এরপরে একাংশ রাজশাহীর যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে রেল স্টেশন সেখানে তারা রেলপথ অবরোধ করবেন। তবে এখন পর্যন্ত কোনো আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এসে পৌঁছায়নি। তারা বলছে যে তারা হয়তো আর কিছুক্ষণ পরে পৌঁছাতে পারে। তো মেইন গেট এখন পর্যন্ত ফাঁকাই রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে, রেল যোগাযোগও স্বাভাবিক রয়েছে। তবে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আন্দোলনকারীরা এখনো এসে পৌঁছায়নি, হয়তো কিছুক্ষণ পরে তারা আন্দোলন শুরু করবেন বলে কিন্তু আমাদেরকে এরকম জানিয়েছেন। আর এর আগে কিন্তু গতকালকেও উসমান হাদির খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপনের দাবিতে তালাইমারি মোড়ে অবরোধ করেছিল বিক্ষুব্ধরা। তবে আজকে মেন গেটে প্রোগ্রাম, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনো শুরু হয়নি। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জয় এবং শাওনকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার ঘটনায় হামলাকারীর 2 সহযোগী ভারতে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন তিনি। হাদি হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অগ্রগতি জানাতে এর আয়োজন করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান 5 আগস্টের ক্ষতিগ্রস্তরা হাদি হত্যায় জড়িত বলে ধারণা করছে পুলিশ। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে মামলাটির চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। দর্শক, রাজধানীর গুলশানে কথা বলছেন আমির খুসরু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া বা আনন্দের বিষয় এবং আমাদের ফিলিং অনুভূতিতে আপনারা বুঝতেই পারছেন। ওনাকে পেয়ে চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে আমাদের অফিসে পেয়ে, এটা তো একটা ভিন্ন অনুভূতি। এবং আমরা ওনার সাথে বসে সামনাসামনি অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে, ঢাকায় চলাচলের জন্য যে জনগণের অসুবিধা এটা আলোচনা হয়েছে এবং ঢাকার যে লাইফ কত এক্সপেন্সিভ হয়ে গেছে, সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে, এগুলো আলোচনা হয়েছে এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায়, এটাও কিছু কিছু আলাপ হয়েছে। স্বাভাবিক, উনি তো অফিস করবেন এবং এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে গিয়ে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। সেটা উনি আসার পরে তো সে অনুভূতি বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করেছেন
যে ওনার অনুপস্থিতি যে উনি কত গভীরভাবে উপলব্ধি করেছে এবং আসার পরে মানুষের মনে যে আনন্দ, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা দেখেছে, সেটা পূরণ করতে গেলে আগামী দিনে হয়তো বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে, এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি। এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। ঢাকা 17 আসন থেকে সংসদ নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে তার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এদিকে তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র প্রস্তুত হয়েছে। গতকাল শনিবার রাতে ইসির NID উইংয়ে এই তথ্য নিশ্চিত করেছে। চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার আবেদনের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছেন তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব গুলশানে, সেখানে রয়েছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, এখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাফিজা, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে দেশে আসার পরে প্রথমবার কিন্তু গুলশানের অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়টি, সেখানে কিন্তু এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং কিছুক্ষণ আগেই তিনি এখানে এসে পৌঁছেছেন। এবং আমরা দেখেছি যে এখানে দলের যেই শীর্ষ নেতারা রয়েছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য যে সমস্ত নেতারা রয়েছেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নির্বাচনের আগে ওনার হলো বৈঠকের কথা রয়েছে, এবং ভিতরে সেই বৈঠকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে আমরা অপেক্ষা করছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে, এবং ঠিক দুপুরের নাগাদ কিন্তু তিনি সেখান থেকে বের হয়ে সরাসরি এই কার্যালয়ে আসেন। এবং এখানে যারা উপস্থিত নেতাকর্মীরা রয়েছেন, দলীয় সমর্থকরা রয়েছেন, তারা বলছেন যে তারেক রহমানের আজকের এই দেশে ফেরার পরেই কিন্তু দল যেমন চাঙ্গা হয়েছে, তেমনই কিন্তু নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে কে কেন্দ্র করে তাদের মধ্যে যেই আগ্রহ এবং আশাটি তৈরি হয়েছে, সেই আশার কথা কিন্তু ব্যক্ত করেছেন। এবং পাশাপাশি দীর্ঘদিন পরে বাংলাদেশে আসার পরে তারেক রহমান যেই নির্বাচনের জন্য যেই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তারা বলছেন, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন এবং দেশ আসলে উন্নয়নের দিকে এগিয়ে যাবে তারই হাত ধরে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। তো আমার আরেক সহকর্মী নামিরা রয়েছেন নির্বাচন কমিশনে, সেখানে যুক্ত হব সেখানকার পরিস্থিতি জানতে। নামিরা। ধন্যবাদ জিকো আপনাকে। সকাল থেকে আমি নির্বাচন কমিশনে আছি এবং নির্বাচন কমিশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ 3 সদস্য প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন, এবং সেখান থেকে জানা গেছে তিনি ব্রিফিংয়ে আসলে গণমাধ্যমকে জানান যে AI পদ্ধতির যে অপব্যবহার বর্তমানে বাংলাদেশে বেড়ে গেছে, সে বিষয়ে যেন সতর্কতা অবলম্বন করেন, এবং এই সকল বিষয় ছাড়াও এনসিপির সঙ্গে জামাতের জোট হবার একটা বিষয় এখানে চলে এসেছে। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান যে আদর্শ অনুযায়ী যে কোনো দলের সঙ্গে গণতান্ত্রিকভাবে কিন্তু জোট তারা করতেই পারেন, এই অধিকার যে কোনো দলের রয়েছে। তবে জামাতের সাথে জোট করায় দলের কেউ কেউ আবার বেরিয়ে যাচ্ছে, সেটাও আমরা দেখেছি। এবং এ বিষয়েও তিনি বলেন বৈঠকে আর একটা বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেন, সেটা হচ্ছে যে বৈঠকে মনোনয়ন ফর্মে সন্তানদের সম্পদের তথ্য চাওয়ার কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। সেখানে কমিশনও তাদের উদ্বেগ বুঝতে পেরে বিষয়টি স্পষ্ট করতে ব্যবস্থা নেবেন বলেও তিনি সেখানে জানান। এছাড়াও যদি আমি বলি যে নির্বাচন কমিশনের উদ্বেগটা বুঝতে পেরে কিন্তু দলগুলোর সাথে সাংগঠনিক কর্মসূচি বন্ধ নেই, এই বিষয়টাও তিনি জানিয়েছেন, যদিও বা আপাতত প্রচারণা বন্ধ রয়েছে। নাবিরা, আপনাকে ধন্যবাদ।
আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে, আর এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে একটি মহল। ঠাকুরগাঁয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশ ক্রান্তিকাল সময় পার করছে। আমাদের সাবধান থাকতে হবে। আমরা যেমন ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নির্বাচন সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। জামায়াতের সঙ্গে জোট করা এনসিপির আদর্শ বিরোধী মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। রবিবার দুপুরে তার নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায়। সিসির সঙ্গে তাদের প্রায় পৌনে ১ ঘন্টার বৈঠক হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম। তিনি বলেন, আদর্শ বিরোধী অবস্থান নেওয়ার কারণেই এনসিপিতে ভাঙন দেখা দিয়েছে। জামায়াত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তা খতিয়ে দেখতে কমিশনকে বিএনপি আহ্বান জানিয়েছে বলেও জানান তিনি। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। নির্বাচনে আসন সমঝোতা নিয়ে মগবাজারে বৈঠকে বসেছে জামায়াত, এনসিপি সহ 12 দল। জামায়াতের দলীয় সূত্র বলছে, বিএনপির বিরুদ্ধে ভোটের মাঠে লড়াইয়ে শক্ত ভিত গড়তে এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন, 2 খেলাফত মজলিস সহ মোট 12 দল জোটভুক্ত হবেন। আসন সমঝোতা হলে বাদ আসর আনুষ্ঠানিক ব্রিফিং করে নির্বাচনী জোটের ঘোষণা দেবে দলগুলো। এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাজনুভা জাবিন একথা জানান। ঢাকা 17 আসনে তাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। এর আগে গতকাল পদত্যাগ করেন ডক্টর তাসনিম জারা। সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে এনসিপি, এমনটাই ধারণা করছেন অনেকে। জানুয়ারির মধ্যেই শতভাগ শিক্ষার্থী পাঠ্য বই পাবে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা কতটুকু নির্ভুল এবং মানসম্পন্ন বই দিতে পারবো, দ্যাট উইল বি দ্য আলটিমেট টেস্ট। এবং সেই হিসেবে আমরা মনে করি দ্যাট উই হ্যাভ কাম আপ। আজকে আমরা শুনলাম মূল প্রেজেন্টেশনে যে শিক্ষা কার্যক্রম আগামী বছর জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে তার আগে অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে। দীর্ঘ 16 বছর পর 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হলো আজ। সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে বেলা 1টা পর্যন্ত। এতে অংশ নিচ্ছে সারা দেশের প্রায় 3.5 লাখ পরীক্ষার্থী। সব প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি প্রণীত 8ম শ্রেণীর পাঠ্য বইয়ের আলোকে করা হয়েছে। পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে শিক্ষা বোর্ডগুলো। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে, মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন আবাসিক ভবন প্রকল্প পরিদর্শন করেন তিনি। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। উপদেষ্টা বলেন, 15 বছর মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, তবে এবার পারবে। আমি কিন্তু আগুন লাগা এক বাড়িতে ঢুকেছি। সারা দেশের মানুষ নির্বাচনে অংশ নেবে, গণভোটে ভোট দিবে। জুলাই সনদের ব্যাপারে তাদের মতামত জুলাই সনদের
প্রশ্নে তাদের মতামত জানাবে। পার্লামেন্ট নির্বাচন হবে। 15 বছর নির্বাচনে ভোট দিতে পারে নাই, এইবার বাংলাদেশের মানুষ ভোট দিবে। নির্বাচন কোনো দেশপ্রেমিক মানুষ বর্জন করবে না, সবাই সমর্থন করবে। এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। শীত জেকে বসেছে হবিগঞ্জ জেলায়। কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় শহরে জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা। এখানকার বিভিন্ন মার্কেট ও ফুটপাতের মোড়ের বিভিন্ন দোকানে কাপড় কিনতে ভিড় করছেন অনেকে। দাম বেশি অভিযোগ তাদের, আর বেচাকেনি ভালো হয় খুশি বিক্রেতারা। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। মানুষের মতো আবেগ প্রকাশে সক্ষম এআই পণ্যের ব্যবসায় কঠোর নিয়ন্ত্রণ আনছে চীন। দেশটির সাইবার রেগুলেটর নতুন খসড়া নীতিমালায় জানিয়েছে এআই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে পণ্যের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রয়টার্স জানায়, ভোক্তারা যেন এআই চ্যাটবটে আসক্ত না হন সেদিকে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানিগুলোকে। অ্যালগরিদম রিভিউ ও ডেটা সুরক্ষার পাশাপাশি ব্যবহারকারীর মানসিক অবস্থার উপর তাদের নজর রাখতে হবে। এছাড়া জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা সহিংসতা ছড়ায় এমন কন্টেন্টের ক্ষেত্রে কঠোর রেড লাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এই খসড়ায়। এবার আন্তর্জাতিক সংবাদ। আজ ফ্লোরিডায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনা। থাকবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও। দুই নেতার বৈঠকের আগেও কিয়েভে রুশ হামলায় প্রাণ হারান 2 জন। জেলেনস্কির অভিযোগ, শান্তি চায় না বলেই এমন হামলা চালাচ্ছেন পুতিন। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বৈঠক চূড়ান্ত হতেই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রুশ হামলা প্রতিহতের চেষ্টার পাশাপাশি গোটা দেশে সতর্কতা জারি করেছে ইউক্রেন। জেলেনস্কির অভিযোগ, ভ্লাদিমির পুতিন শান্তি চান না বলেই বৈঠকের আগেও এমন হামলা চালাচ্ছে রুশ বাহিনী। শান্তি পরিকল্পনা চূড়ান্তের লক্ষ্যে ফ্লোরিডায় বৈঠকে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। মস্কো কিয়েভের মধ্যে শান্তি স্থাপনে সম্ভাব্য কিছু পরিকল্পনা নিয়েই বৈঠকে বসছেন এই দুই নেতা। আপাতত 20 দফা পরিকল্পনা স্থির করা হয়েছে, তবে তা কতটা বাস্তবায়িত হবে তা এখনো স্পষ্ট নয়। এদিকে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের আগে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কোনো অবস্থায় ইউক্রেনের সমর্থনে ভাটা পড়বে না বলে জেলেনস্কিকে আশ্বস্ত করেন ইইউ এর শীর্ষ নেতারা। আসমাতুলি, নিউজ 24। একদিনের বিরতি নিয়ে আগামীকাল থেকে আবারও মাঠে গড়াবে বিপিএল এর সিলেট পর্ব। এদিন প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ঢাকায় হোম অফ রাইডার্স ঘাম ছড়িয়েছেন নুরুল হাসানের দল। খুশদিল শাহ, ইফতেখার আহমেদের মতো বিদেশি ক্রিকেটারদের সাথে দেশি মুস্তাফিজ, লিটন, হৃদয়দের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে উত্তরের দলটি। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। দেখছিলেন নিউজ 24 সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।